স্বাগত জানাচ্ছি কাতারগঞ্জ থেকে মধ্যঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। ফার্নেস অয়েলের পর এবার কমছে পেট্রোল অকটেনের দাম। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করে নতুন দাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দাম কমতে পারে লিটারে 6 থেকে 10 টাকা। আজ আমরা আলোচনা করব জ্বালানি তেলের মূল্য সমন্বয়। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম এবং আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক খন্দকার সালেক সুফি। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে থাকলেও বিপিসির লোকসানের কারণ দেখিয়ে দেশে কমানো হচ্ছিল না দাম। তবে বিপিসির হিসেবে গত অর্থ বছরে তেল বিক্রি করে লাভ হয়েছে 5,500 কোটি টাকা। সব ধরনের তেল বিক্রি করেই এই মুনাফা করেছে সংস্থাটি। এমন বাস্তবতায় ফার্নেস অয়েলের দাম কমানোর পর এবার আসছে অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত। কয়েক ধাপে এই দাম কমানো হতে পারে। এক সপ্তাহের মধ্যেই আসছে প্রজ্ঞাপন। আমরা তেলের দামের একটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো আমরা এই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করব এবং কয়েক মাসে আমরা ধাপে ধাপে কিছুটা কমাবো। হয়তো আমরা 6 টাকা থেকে 10 টাকার দিকে যাব, তারপরে হয়তো আরও কয়েকটা ধাপ যাবে। বিপিসির লোকসান কাটিয়ে উঠতে সংস্থাটির কাছ থেকে সরকারের পাওনা অর্থ ছাড় দিতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশও করেছে জ্বালানি মন্ত্রণালয়। আমরা কিন্তু দেনা এখনো শোধ হয়নি। এখনো আমরা অর্থ মন্ত্রণালয়কে লিখেছি যেটা ভর্তুকি দিয়েছে সরকার, সেই ভর্তুকির অর্থটা দেনা হিসাবে না ধরে আমাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য। প্রথম ধাপে দাম কমানোর পর বাজারে এর প্রভাব বিবেচনা করেই দ্বিতীয় ধাপে দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব খন্দকার সালেক সুফি, ডক্টর শামসুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ডক্টর আলম, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি যে জ্বালানি তেলের দাম নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলছিলাম। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম একেবারেই কমে গেল তখন বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়েছিল, দেশে তেলের জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না কেন। শেষ পর্যন্ত সরকার সম্মত হয়েছে, ফার্নেস অয়েলের পরে পেট্রোলিয়াম ফুয়েলের দাম কমাতে যাচ্ছে সবগুলোরই। এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন এবং একসময় সবসময় যেটা বলে আসা হয় যে তেলের দামটা হওয়া উচিত আন্তর্জাতিক বাজারের সাথে ওঠানামা করা উচিত, সেটা কি আপনি সমর্থন করেন কি? এখানে ন্যায্যতা একটি মৌলিক মানদণ্ড এবং সমতা নিশ্চিত করতে না পারলে ন্যায্যতা নিশ্চিত হয় না। এখন সরকার সমতার বিষয়টি কিভাবে দেখছে সেটা বিশ্লেষণের দাবি রাখে। আর এই কাজটা কে করবে, কার করার দায়িত্ব, মানে লিগ্যাল অথরিটিটা কার, সেটাও এখানে বিবেচ্য বিষয়। বিআরসি জন্মলাভ করার আগে শাসন বিভাগ বিদ্যুৎ, জ্বালানির বা এনার্জির দাম নির্ধারণ করত। এখন যেমন শাসন বিভাগের হাতে বিচারিক ক্ষমতা ছিল, এখন বিচার বিভাগ পৃথকীকরণের পরে শাসন বিভাগের কাছ থেকে এই দায়িত্ব বিচার বিভাগে চলে গেল। এখন আসেন বিদ্যুতের দাম নির্ধারণ করার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান বিআরসি তৈরি হলো। এখন বিআরসি আইনে বিআরসিকে যে কর্তৃত্ব দেওয়া হলো, সেই কর্তৃত্ব বিআরসি পার্সিয়াল, মানে আংশিক এবং অসম্পূর্ণ দায়িত্ব পালন করলো। বিআরসি নিরপেক্ষ এবং স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আইনে তৈরি করা হলেও বিআরসি সেই নিরপেক্ষতা এবং তার স্বাধীন অবস্থান মন্ত্রণালয় স্বীকৃতি দিল না বা সেভাবে তাকে কাজ করতে দিল না। এসব বিষয়টি নিয়ে তো বিতর্ক আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, হয়ে গেছে। এখন আসি যে আইনে এই কর্তৃত্বটা, জ্বালানি দাম নির্ধারণের ক্ষমতাটা দেওয়া আছে বিআরসির, একেবারে স্পেসিফিক্যালি দেওয়া আছে। জ্বালানি মন্ত্রণালয় এই কর্তৃত্ব করছে এবং সেই জায়গার ক্ষেত্রে তারা দাম নির্ধারণ করছে। তাদের এই দাম নির্ধারণ করার ক্ষেত্রে তারা কোনো আইনি বিধিবিধান মানে না, ইচ্ছামাফিক করে, আরবিটারি করে। তাহলে এবার আমি ফার্নেস অয়েলের জায়গায় ফিরে আসি। সমতার কথা আমি যেহেতু আগেই বলেছি, ফার্নেস অয়েলের দাম কমিয়ে 42 টাকা পার লিটার করলো। আমাদের হিসেবে দেখা যাচ্ছে যে 20 টাকার আশেপাশে পড়ে, হিসাব করি আমাদের হিসাবে পড়ে। প্রাইভেট সেক্টর সেই বিদ্যুৎ কেন্দ্রের সেই তেল 26 টাকার মতো পড়ে, এটা পিডিবির কাছে পাওয়া গেছে। এবং তাকে ট্যাক্স ভ্যাট অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে, তাকে 10% আপনার সার্ভিস চার্জ দেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি আমদানি করায় ওই মার্কেটে দরপতনের সুবিধা সরাসরি দেওয়া হলো। তাহলে আপনি প্রাইভেট সেক্টর 11টা কোম্পানিকে যদি এই দামে বিদ্যুৎ উৎপাদনের সুবিধা দেন, আর আরেকজনকে যদি আরবিটারি ওয়েতে দাম নির্ধারণ করে যদি 42 টাকা দেন, তাহলে এই দাম সমন্বয়ের যৌক্তিকতা থাকে না। যদিও সরকার বলেছে
যে দাম এবং মূল্য নির্ধারণ যৌক্তিক করা হচ্ছে, এটাকে যৌক্তিক করা বলে না। অন্তত আমি ব্যক্তিগতভাবে এটাকে যৌক্তিক মনে করি না। এবার আসেন, আমরা চেয়েছিলাম যে যে সমস্ত কান্ট্রি জ্বালানি আমদানি করে দর পতনের সুবিধা নিয়ে তারা তাদের অর্থনীতি গুছিয়ে নেয়, আর্থিকভাবে তারা নানাভাবে সমৃদ্ধ হয়। অর্থমন্ত্রী আফসোস করে বলেছেন যে জ্বালানি তেলের দাম বছরখানেক ধরে কম এসেছে, কিন্তু $30 নেমে এসছে, আমরা একটা পয়সাও কমাইনি। এই দাম কমলে অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হয়, অনেক প্রবৃদ্ধি বাড়ে। এই কথাটা উনি ওনার কথা বলে উনি এটা আর্জ ব্যক্ত করেছেন। কিন্তু 1 বছর আগে যদি এরকম একটা চিঠি আসতো, এইরকম একটা হতাশা যদি ব্যক্ত হতো, তাহলে এই সুযোগটা আসতো। কিন্তু সেই সুযোগটা আমরা কিভাবে করলাম সেইটা আপনার দেখার বিষয়। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সুফি, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন এই তেলের দামের সমন্বয়ের কথা বলি, অ্যাডজাস্টমেন্টের কথা বলি, বা অনেক সময় ন্যাশনালাইজেশনের কথাও বলছি আমরা, এটা ভবিষ্যতের কথা আমি চিন্তা করছি। ঠিক আছে, ওদের বলা হচ্ছে বিপিসি যে দীর্ঘদিন যে লোকসান করে এসছে তার কিছুটা অফসেট করা দরকার। ভবিষ্যতে কি ধরনের এই তেলের দাম নির্ধারণে কি ব্যবস্থা করা উচিত? এটা কি আন্তর্জাতিক বাজারের সাথে দামের সাথে ওঠানামা করা উচিত কি? আমি তো আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার থেকে, অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটা তো ইটস এ ট্রেডিশন। মানে ফুয়েল প্রাইস বা এনার্জি প্রাইস মার্কেট বেসড হয়, মার্কেটের সাথে এটা ওঠানামা করে। আর আন্তর্জাতিক বাজারে তেলের প্রাইস বেশ কিছুদিন ধরে কম থাকায় বাংলাদেশের ক্ষেত্রে এটা একই পর্যায়ে ধরে রাখাটা কোনো যুক্তিতেই যুক্তিসঙ্গত হয়নি। আচ্ছা, আমার বিপিসি লস করেছে না কি করেছে সেটা সরকারি প্রতিষ্ঠান, সরকার বিপিসি লস বা গেইনের দিকে দেখবে। আমরা এই প্রাইসটা উপরে মানে উচ্চ মূল্যে ধরে রেখে আমাদের কি ক্ষতি হয়েছে? আমাদের ডাউনস্ট্রিমে যথেষ্ট এফেক্ট হয়েছে। আমাদের বিদ্যুৎ যারা এটা নিয়ে প্রডিউস করে, যারা সরাসরি, যে কথা শামসুল আলম ভাই বললেন, তারা সরাসরি বাড়তি সুবিধা পাচ্ছে না, বাড়তি সুবিধা পাচ্ছে যারা সরাসরি কিনে নিয়ে আসছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কিন্তু সমতা হচ্ছে না। যে সমতা বা যৌক্তিক কথাটা বলছেন, সেই যৌক্তিক হচ্ছে না। আর আরেকটা কথা, আমি ওনার সাথে পুরোপুরি একমত। বিইআরসি সৃষ্টি করার পরে সৃষ্টির যে উদ্দেশ্য, যে অ্যাক্টে যে তাদের বলা হয়েছে, মানে সমতা ওনারা সৃষ্টি করবেন, লেভেল প্লেগ্রাউন্ড সৃষ্টি করবেন, ওনরাই নির্ধারণ করে দেবেন যৌক্তিক পর্যায়ে, যৌক্তিকতাটা কোথায় ওনরাই ঠিক করে দেবেন। সেই বিইআরসিকে চালু রেখে সরকারের তো বিইআরসির দায়িত্ব, কিন্তু বিআরসি তো মাঝে মাঝে গণশুনানি করে, তারা তো মতামত নেয়, সেই মতামত স্বাধীনভাবে কি সিদ্ধান্ত নিতে পারে? যৌক্তিকভাবে কি সিদ্ধান্ত নিতে পারে? সমতাকে সৃষ্টি করে দিতে পারে? যে লেভেল প্লেগ্রাউন্ড করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ব্যক্তিগতভাবে কারো কোনো দুর্বলতা থাকে, সেখানে মানে রাইট পারসন শুড বি প্লেস দেয়ার, যারা কি করতে পারে। কিন্তু আমি একটা জিনিস সৃষ্টি করলাম, একটাকে কাজ করতে দিলাম, হাত পা বেঁধে পানিতে নামিয়ে দিলাম, সাঁতার কাটতে পারছে না, এটা তো কোনো অবস্থাতেই যৌক্তিক না। আমি মনে করি বাংলাদেশ তার যেসব ভিশন আছে, সেসব ভিশন ডেভেলপ করতে হলে এনার্জি সিকিউরিটি জেনারেট করতে হবে। এনার্জি সিকিউরিটি করতে হলে আমাদের ইনভেস্টমেন্ট দরকার। আমরা যদি ব্যক্তি খাতের ইনভেস্টমেন্ট চাই, আমাদের লেভেল প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে, এবং সেটার জন্য বিইআরসিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। স্বাধীনভাবে কিভাবে কাজ করবে? মানে কেমন কাঠামো আছে? এখন তো একটা কাঠামো আছে, তারা কিন্তু গণশুনানি করে, আমি বলছিলাম, সেখানে অনেক কথাও বলেন। সেই যে যারা কথা বলতে যান, তাদের রিপ্রেজেন্টেশন কিভাবে হয়, তাদের প্রতিনিধিত্ব কিভাবে নির্ধারণ করা হয়, সেটা কি বলবেন? গণশুনানি হচ্ছে, গণশুনানিতে যদি আমরা গত গণশুনানির কথা বলি, তাহলে আপনারা, বিশেষত মিডিয়া, সেখানে আমি মিডিয়াকে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতাও প্রকাশ করি। আমি ভোক্তাদের তরফ থেকে প্রতিনিধিত্ব করেছি, তারা জনগণের কাছে আমাদের কথাগুলোকে, মানে প্রিন্টেড মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, খুব আন্তরিকতার সঙ্গে প্রচার করেছে। এবং লাস্ট যেদিনে কনক্লুড হলো, সেদিনে পুরা কমিশন এমনই মুহ্যমান হয়ে গেল যে তাদের পক্ষে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার যুক্তি হাজির করা বোধহয় আর সম্ভব হচ্ছে না। এটা মানুষ বুঝে গেল। অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বর্তমান বিদ্যমান প্রেক্ষাপটে জ্বালানির, অর্থাৎ গ্যাসের বা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা, এই তেলের দাম সমন্বয় না করে সেই বেনিফিট মানে জনগণকে না দিয়ে আলাদাভাবে, এককভাবে, পৃথকভাবে এইটা মানে এই বিদ্যুৎ সমন্বয় করাটা, মানে দাম বাড়ানোটা মোটেই যৌক্তিক না, ন্যায়সঙ্গত না। 7 মাস অপেক্ষা করেছে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে আপনি বলুন প্লিজ। মানে তেলের দাম, জ্বালানি তেলের দাম, আপনার ফার্নেস অয়েল, ডিজেল, পেট্রোল কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে ডাউন দ্য লেভেল এটার একটা ইম্প্যাক্ট পড়া উচিত।
আমাদের বিদ্যুতের দাম, যারা ফার্নেস অয়েল বিদ্যুৎ- ব্যবহার করে বিদ্যুতের দাম সেই কমার বিদ্যুতের কথা। দাম কমানো উচিত, আমাদের পরিবহন খাতে কমানো উচিত, এবং সেই ক্ষেত্রেই কিন্তু সরকারের ভূমিকা পালন করা উচিত। সরকার সেটা কমিয়ে দেওয়া উচিত এবং সরকার ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা খুব ইন্টেন্সিভলি মনিটরিং করা উচিত, তাহলেই নজর জনগণ এটার সুবিধা কিন্তু পাবে। কখনোই আমরা দেখি না যে এই জাতীয় স্ট্রং মনিটরিং আছে বলে তো আমরা দেখি না, ব্যবস্থাই নাই। ব্যবস্থাই নাই। তাহলে সেটা কিভাবে আমরা আসলে ইমপ্লিমেন্ট করবো বা কিভাবে করতে পারি? এখন প্রথমেই যে কাজটা কারণ করতে হবে, অর্থনীতি হচ্ছে ব্যক্তি খাতে অর্থনীতি, সরকার সেখানে ফোর্স করতে পারে না দাম কমানো। এখন আমরা যেহেতু আমরা পলিসিগতভাবে নিয়েই নিয়েছি যে আমরা আমাদের জ্বালানি খাত, বিদ্যুৎ খাত উন্নয়নে আমরা ব্যক্তি খাতকে ইনকর্পোরেট করব বা ব্যক্তি খাতকে আমরা ইনক্লুড করব। Exactly. তাহলে যে কথাটা সালেক সুফি সাহেব বলেছেন যে উভয় খাতের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে এই খাত, তাহলে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আমরা বিআরসি সৃষ্টি করেছি। তাহলে বিআরসিকে সেই কর্তৃত্ব দিতে হবে, বিআরসিতে আমরা সেই কর্তৃত্ব দিচ্ছি না, কারণ মন্ত্রণালয়ের হাতে সেই ক্ষমতা মানে রেখে এই দিচ্ছি। ঘোষণাগুলো আসছে মন্ত্রণালয় থেকে, আপনি এটি বলতে চাচ্ছেন? মন্ত্রণালয়, আবার মন্ত্রণালয় সেই ডিসিশন নিচ্ছে আরবিটারি রেগুলেশনের মাধ্যমে, বিধিবিধানের মাধ্যমে, প্রক্রিয়াগতভাবে যেখানে ডিসিশন নাই বিআরসি, আর সেখানে রাতারাতি 10 টাকা কমাবো, যে কথাটা আপনি আজকে দেখাচ্ছেন, আমরা report মন্ত্রণালয় বলে বসলেন যে আমি 10 টাকা কমাবো, এটা এরপরে অবস্থা বুঝে আমি 20 টাকা কমাবো, 5 টাকা কমাবো। হোয়াট ইজ দ্য বেসিস? বিশেষায়িত প্রতিষ্ঠানের কাজ বিশেষভাবে প্রযুক্তিগতভাবে এবং লিগালি এবং আপনার টেকনিক্যালি এইটাকে এই পদ দিয়ে অপশনে সে এটাকে নির্ধারণ করবে। হয়রাজ আপনার মন্ত্রণালয় লিগালিও যাচ্ছে না, টেকনিক্যালিও যাচ্ছে না, সে তার ইচ্ছাধীনে যা খুশি তাই করছে। তো ধন্যবাদ। এই অবস্থায় তো ধন্যবাদ জানাব আলম। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি সাদের মোস্তাক ছিল আরেকবার। আজ আলোচনা করছি জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে। আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম এবং আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক খন্দকার সালেক সুফি। জনাব সুফি এবং জনাব আলম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব সুফি, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আমরা যখন বলছি যে বিআরসি কথা, যে বিআরসি কার্যকর হচ্ছে না, এটাকে কেন কার্যকর হচ্ছে না, বা এটাকে শক্তিশালী করবার আসলে কি উপায় রয়েছে? দেখেন, বার্ক তো আইনের তো কোনো সমস্যা নেই। না, আইনের কোনো সমস্যা নেই। আইন কিছু কিছু ক্ষেত্রে যেভাবে বার্করে কনসিভ করা হয়েছিল, একটা যেভাবে করা হয়েছিল, যখন পাস করা হয় কিছু কিছু ক্ষেত্রে তাদের কর্তৃত্ব কেটে দেওয়া হয়েছিল, হয়তো সেই সময় কোনো কারণ ছিল, কিন্তু এরপরেও যতটুকু আছে সেখানে যদি রাইট পিপল, টেকনিক্যালি যারা অভিজ্ঞ আছে এবং যারা সরকারি ইনফ্লুয়েন্সের বাইরে কাজ করতে পারে, যেমন সরকার থেকেই আমি যদি বার্করে সরকার ব্যুরোক্রেসির আরেকটা এক্সটেনশন করে দিই, সেটা চলবে না, চলবে না। আরেকটা সরকার তো ক্রিয়েট করার দরকার নেই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আমি এখন একটা প্রকল্পে কাজ করি মোনাশ ইউনিভার্সিটি RMIT থেকে। এটা অস্ট্রেলিয়ান সরকার আমাদের এই প্রকল্পটায় অর্থায়ন করেছে। আমাদের উদ্দেশ্য যে বাংলাদেশ থেকে আমরা এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরের পলিসি মেকার্স, প্রফেশনালস নিয়ে যে ট্রেনিং দিই, ওখানে ট্রেনিং তো হয় না, 2 সপ্তাহ এক্সপোজার দিই ওখানে কিভাবে হয় কাজ হয়। আমরা গত একটা সেশনে প্রায় 20 জন বাংলাদেশে এই ধরনের নিয়ে যাওয়ার কথা ছিল, এবং বাংলাদেশ সরকার বার্কের 2 জন প্রফেশনালসকে ওই গ্রুপে ইনক্লুড করেছিল। অস্ট্রেলিয়ান সরকারও পারমিশন দিয়েছে, ভিসা হয়ে গেছে, আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। ওখানে ওখানে যে অস্ট্রেলিয়ান এনার্জি রেগুলেটর ওখানে থেকে প্লেসড হয়ে ওখানে সব কিছু কাজ দেখে অভিজ্ঞতা অর্জন করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, সরকারের অসমন্বয়তার কারণে ওই 2 জন প্রফেশনালস বার্ক থেকে যায় নাই। আচ্ছা, না গেলে পারে যে সুবিধাটা হতো, দেখতে পারতো যে অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রিতে কিভাবে বার্ক রেগুলেশন বা ডিরেগুলেশন, প্রাইসিং কিভাবে হয়, স্টেক হোল্ডার এনগেজমেন্ট কিভাবে হয়, তারপরে ধরেন এনার্জি এফিসিয়েন্সি কিভাবে ওরা অডিট করে, এই জিনিসগুলি করা উচিত। আর আমার মতে রিক্রুটমেন্ট প্রসেসটাও এমন হওয়া উচিত যেখানে ম্যান উইথ পার্সোনালিটি, ম্যান উইথ ডিগনিটি, ম্যান উইথ এক্সপেরিয়েন্স আর দেয়ার হু ক্যান টেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন। They এটা don't অবশ্য- act এটা- as এটা অবশ্য অনেক another relative. spokesman of the government. সেটাই, এটা অনেক রিলেটিভ, যে ম্যান অফ পার্সোনালিটি খুঁজে বের করা এখন এটা আসলে অনেক আপেক্ষিক বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে কেন অকার্যকর হচ্ছে, যে আপনারা নিজে বলছেন যে বিআরসি যে আইন আছে সেটা যথেষ্ট মানে কার্যকর করবার মতো আইন রয়েছে, তো তাহলে অকার্যকর কেন? আমি প্রথমেই বলে নিয়েছি যে আপনি বিচার বিভাগকে সেপারেট করে দিলেন শাসন বিভাগ থেকে, তাহলে বিচারিক কার্যক্রম সব বিচার বিভাগে চলে গেল, শাসন বিভাগের হাত থেকে নিয়ে নিলেন। তাহলে আপনি বিশেষায়িত প্রতিষ্ঠান তৈরি করলেন বিআরসি, তাহলে সেই মূল্য নির্ধারণের ক্ষমতা কি করে আইন লঙ্ঘন করে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে কি করে জ্বালানি মন্ত্রণালয় করে? যদি জ্বালানি মন্ত্রণালয় সেই কাজটি করে, তাহলে তো আর আপনি সেই
যে বেনিফিটটা আপনি চাচ্ছেন সেটা তো আর পাচ্ছেন না বা পাবেন না, এই জায়গাটার একটা ব্যাপার। দ্বিতীয়ত যে ব্যাপারটা আছে যে আইনে বা বিধানে বা প্র্যাকটিসে যেটা আছে, আপস্ট্রিম রেগুলেটর হচ্ছে, পলিসি রেগুলেটর হচ্ছে আলটিমেটলি মন্ত্রণালয়, আর ডাউন স্ট্রিম রেগুলেটর হচ্ছে বিআরসি। এখন বিদ্যুৎ খাতকে আমরা প্রথমত কর্পোরেটাইজ করেছি, কারণ সরকারের নিয়ন্ত্রণ থেকে বাইরে এনে তাকে স্বাধীনভাবে চলার জন্য খানিকটা কর্পোরেটাইজ করেছেন। তারপরে দেখলাম যে কর্পোরেশনের সব চেয়ারম্যানগুলো জ্বালানি মন্ত্রণে এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হচ্ছে, পেট্রো বাংলা জয়েন্ট সেক্রেটারি হচ্ছে, কোনো প্রফেশনালিজম ডেভেলপ করছে না। তারপরে আমরা কি করলাম, এগুলোকে ভাঙলাম, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে কোম্পানি করলাম। কোম্পানি ক্যারেক্টার কি, কোম্পানি তার নিজস্ব ওন অ্যাডমিনিস্ট্রেশনে পুরাপুরি, মানে তাদের নিজস্ব নিয়ম কানুনে মেকানিজমে চলবে, কোম্পানি অ্যাক্টে চলবে। সেই কোম্পানি অ্যাক্টে যদি আমি বলি চেয়ারম্যান বিআরসি চেয়ারম্যান হবে, এটা কি সম্ভব? এটা কি সঙ্গত? তাহলে এটা স্বার্থ সংঘাত মুক্ত হলো না। প্রথমেই হচ্ছে যে আপনাকে সবকিছু স্বার্থ সংঘাত মুক্ত হবে, এটা স্বার্থ সংঘাত মুক্ত হলো না। তাহলে রেগুলেটর রেগুলেট করবে কি করে? সে যদি ওটা চেয়ারম্যান হয়ে তার এক্সিকিউটিভ ডিসিশন নেওয়ার দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায়, তাহলে তো আর তার পক্ষে ওটা করা সম্ভব হবে না, সে রেগুলেটর থাকবে না। তাহলে মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ওই কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, মেম্বার, তারা ওত পেতে বসে থাকে যে একটা বোর্ড মিটিং হলে 5,000 টাকা বা 4,000 টাকা পাওয়া যাবে। তারা মার্জিন বাড়ায়, তারা ওইটার গাড়িতে চড়ে, ওইটার সুযোগ সুবিধা নাই, আবার মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি সুযোগ সুবিধা নাই। এই যে জায়গাগুলো হওয়ার কারণেই কি হয়ে গেছে, রেগুলেটরি কমিশন ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, অর্থহীন হয়ে গেছে, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, তাদের কোনো অর্ডার বাস্তবায়ন। ধন্যবাদ। আমি আর একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি জনাব সুফি, সেটা হচ্ছে আমরা তেলের যে দাম কমানো হচ্ছে, যে আমরা যদি মূল্য সমন্বয় করা হয়েছে, যেটা অ্যাভারেজে বলা হচ্ছে যে 6 থেকে 10 টাকা প্রতি লিটারে, এটা কি আপনি যৌক্তিক মনে করেন না? কারণ মন্ত্রী বলেছেন যে এটা প্রথম ধাপ, আস্তে আস্তে আরো কমানো হবে। কতটা কমলে আপনি যৌক্তিক মনে করেন এখন? আচ্ছা, মন্ত্রী যেটা করেছেন, এটা হাউ হি অ্যারাইভড এট দিস ফিগার, আই How উইল he arrived at কোশ্চেন figure. দিস ফার্স্ট। তা আমার তো মনে হয় বিশ্ববাজারে যেভাবে কমেছে, এখন তো অলমোস্ট 25 to 30 এর মধ্যেই ওঠানামা করতেছে ক্রুড অয়েলের দাম। দেয়ার ইজ নো পসিবিলিটি, আমি একটু ইন্টারন্যাশনাল মার্কেট অ্যানালাইসিস করছি, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ম্যাক্সিমাম 50 পর্যন্ত যেতে পারে, ম্যাক্সিমাম। কারণ যেহেতু ইরানিয়ান ক্রুডও চলে আসবে মার্কেটে, ইরানিয়ান ক্রুডও পাওয়া যাবে, এবং ওপেকও ইন নিয়ার ফিউচার ইজ নট গোয়িং টু কাট ডাউন দেয়ার প্রোডাকশন। তাই আমার মনে হয় ধাপে ধাপে এটা আরো কমানোর আছে, কিন্তু কতটুকু কমাবে, প্লিজ লেট বার্ক টু ডিসাইড, লেট বার্ক টু ডিসাইড, লেট বার্ক টু এনগেজ উইথ দ্য স্টেক হোল্ডার্স। আচ্ছা, যৌক্তিক উপায়ে হিসাব নিকাশ করে এটা কমান, এটা আমার এইটুকুই আমার বলার উদ্দেশ্য। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কথা আমরা যখন বলছি যে আসলে ভবিষ্যতে কি হবে, ঠিক আছে বিআরসি যদি করে, কিন্তু বিআরসি কি সেই সিদ্ধান্ত নিতে হবে যে সরকারের আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে তারা করবে, না কিভাবে করবে? আমি এতদিন হয়েছে সরকার ভর্তুকি দিয়েছে, কিন্তু ভর্তুকি সরকার থেকে এটাও আসলে চাই না আমরা, তাহলে কি হবে, কি হবে? তাদের অলরেডি একটা রুল সেট করা আছে যে রেভিনিউ রিকোয়ারমেন্ট, ওকে, সেই রেভিনিউ রিকোয়ারমেন্টের মধ্যে যা খরচ হবে তার সঙ্গে কস্ট সার্টেন পার্সেন্টেজ প্লাস করে দেবে। আপনি জ্বালানি তেল আমদানি করতেছেন, সেই জ্বালানি তেল আমদানি ব্যয়, তার সঙ্গে আপনার আনুষঙ্গিক ব্যয়, ভোক্তা পর্যায়ে পৌঁছাতে গেলে যেটা আসবে, এই জিনিসের সঙ্গে সমন্বয় করে তার একটা দাম ঠিক করে দেবে। আচ্ছা, আমি ভাই আরেকটা কথা উনি যেটা বলেছেন, আমাদের সেক্টর কর্পোরেশনগুলি, কোম্পানিগুলি, আমি একসময় বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, কোম্পানি বোর্ডগুলিকে অটোনমি দেওয়া হচ্ছে না কেন? কোম্পানি বোর্ড শুড হ্যাভ দ্য অটোনমি। কোম্পানি বোর্ডের মধ্যে মন্ত্রণালয়ের সরকারি কোম্পানি, হ্যাঁ সরকারি কোম্পানি হলেও সরকারের এত রিপ্রেজেন্টেশন কেন? আমাদের মতো দেশে সরকারের শুধু পলিসি ফর্মুলেট করে দেওয়া উচিত এবং দেখা উচিত ওগুলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। লেট দ্য ডাউনস্ট্রিম কোম্পানিজ বি, যদি রেগুলেশনের দরকার হয় সেটা বার্কে দিয়ে রেগুলেশন করবে, বিজনেস রেগুলেশন, ইকোনমিক রেগুলেটর হিসেবে বার্ক কাজ করবে। এখন একটা কোম্পানিতে যদি মন্ত্রণালয়ের 3 জন সদস্য থাকে, তাদের ফাংশনটা কি? তারা তো ওখানে প্রকল্প বাস্তবায়নে বা কোম্পানি চালানোর। আপনাকে ধন্যবাদ জনাব শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আবার আলোচনা করব আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।